নিউ ইয়র্ক থেকে পছন্দের জামা কাপড় ঢাকা কিংবা কলকাতার দামে কিনতে আজই আসুন গো অ্যান্ড গিফট ওয়্যারহাউস। ভালোবাসার আদান প্রদানে সুন্দর হোক বিশ্ব। টিভিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিভিএন 24 আয়োজিত বিশেষ অনুষ্ঠান টিভিএন স্পেশাল। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে দেখছেন, যারা ফেসবুক লাইভে দেখছেন, যারা পরবর্তীতে সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কতখানি নিরাপদে আছেন যারা বাংলাদেশে আছেন আমরা নিশ্চিত নই, কিন্তু আমরা আশা করতে পারি যে আপনারা নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বেশ কদিন ধরে আমরাও বিশ্বের সবাই এবং তার সাথে টিভিএন 24 বিশেষভাবে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং তার বিভিন্ন সময়ে ঘটে যাওয়া ঘটনা এবং তাৎপর্য আমরা তুলে নিয়ে আসছি আপনাদের সামনে এবং তার অ্যানালিসিসও আমরা করছি। আজকের অনুষ্ঠানটি তার উপর হবে, কিছুটা ভিন্ন হবে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে কারফিউ চলছে। সুপ্রিম কোর্টের নতুন একটি সুপ্রিম কোর্টের দুঃখিত একটি রায় এসেছে। রায় বলছে যে কোটা পরিবর্তনের যে কথা তারা বলেছিলেন 56% চাকুরি সংরক্ষিত থাকবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা এবং অন্যান্য ক্যাটাগরিতে। এই নিয়ে যে বিক্ষুব্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্রদের দ্বারা বিক্ষোভ পরিচালিত হচ্ছে এবং তারা এই বিক্ষোভটি প্রদর্শন করে যাচ্ছেন ক্রমাগতভাবে গত সপ্তাহখানেকের কাছাকাছি ধরে, 3-4 দিন তো অবশ্যই হয়েছে। তার ফলাফল কিছুটা হলেও অনুকূলে আসতে শুরু করেছে, যদিও প্রথমে তো মনে হয়েছিল। এবং একটি কথা মনে রাখতে হবে, যে স্টুডেন্ট অর্থাৎ যে ছাত্র বিক্ষোভ চলছে এটি কিন্তু শুরু হয়েছিল একেবারে অহিংস, একেবারে শান্তিপূর্ণ। সেটি বিক্ষুব্ধতায় রূপান্তরিত করার বা পরিস্থিতি পরিবর্তন করার দায়ভার বাংলাদেশ সরকারকেই নিতে হবে বলে অনেকে মনে করছেন। তার কারণ বিনা উস্কানিতে অনেকেই মনে করছেন যে বাংলাদেশের পুলিশ বাহিনী এবং বাংলাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন এই নিরীহ শিশু ছাত্রদের প্রতি। যাতে এ পর্যন্ত বিভিন্ন সংবাদ সংস্থার মাধ্যমে আমরা খবর পাচ্ছি, এবিসি নিউজ কিছুক্ষণ আগে খবর করেছেন যে 110 জনের মতো মারা গেছেন এই বিক্ষোভে এখন পর্যন্ত। আল জাজিরা বলছে 130 জন। কাজেই এটি আরেকটু বেশিও যদি হয় আমরা কোনো মতেই অবাক হব বলে মনে হচ্ছে না। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, এ থেকে পরিস্থিতির পরিবর্তন হবে কি হবে না সেটিও আমরা এখনও জানি না এবং রায় কি বলছে সেটি আমরা পড়ে দেখছি। রাত 10টায় যখন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানটি হবে আমি আপনাদের অনুরোধ করব সেইখানে যোগ দেওয়ার জন্য, থাকার জন্য। কারণ সেখানে যে রায়টি এসেছে আমি পড়েছি, আমি রায়টি নিয়ে সন্দিহান। কারণ রায়টিতে আমার কাছে মনে হয়েছে যে এটিও একটি শুভঙ্করের ফাঁকি। কেন সেটির বিস্তারিত আলোচনা থাকবে। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে প্রেসিডেন্ট বাইডেন সরে দাঁড়িয়েছেন এবং কমলা হ্যারিসকে তার সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। সেটি নিয়েও আলোচনা থাকবে রাত 10টায়। কিন্তু আজকের আলোচনাটা একটু ভিন্ন। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমরা সবসময় বিজ্ঞ, অভিজ্ঞ, স্বনামধন্য সাংবাদিক, সমাজের বিভিন্ন শ্রেণীর যারা আছেন, বিভিন্ন সংগঠন করে থাকেন অথবা লেখক, তারা আসেন, তাদের মতামত আমরা নিয়ে থাকি, তাদের সাথে বিভিন্ন পর্যালোচনা করে থাকি। আজকের অনুষ্ঠানটিতে আমরা 2 জন সাধারণ মানুষকে এনেছি যেখানে তাদের বক্তব্য শুনবো। কারণ এই যে বিক্ষোভ বাংলাদেশে চলছে এটিকে অনেকে বলছেন রাজনীতিকরণ করা হয়েছে, অনেকে বলছেন এটি সরকার জোর করে বলছেন যে যারা বিক্ষোভ করছে তারা আসলে রাজাকার। আসলে কি তাই কিনা, তারা কি মনে করেন সেটি থাকবে আজকের আলোচনা অন্যতম একটি ব্যাপার। এবং আমি মনে করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। আপনাদের মতামত জানাবেন যারা ফেসবুকে লাইভে দেখবেন, পরবর্তীতে সোশ্যাল মিডিয়াতে দেখবেন। এ নিয়ে টিভিএন 24-এর ব্যাপারেও অনেক আলোচনা হচ্ছে। আমরা এই মুহূর্তে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছি না, তার কারণ আমরা বাংলাদেশের টেলিপোর্ট থেকে অনেক কিছু নিয়ে আসতাম। কারণ এটির অন্যতম একটি কারণ হচ্ছে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করা। কিন্তু সেটা যে বিভীষণের কারণ হয়ে দাঁড়াবে সেটা আমরা কখনো বিশ্বাস করিনি, এখনও বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং
যাতে আপনাদের কাছে সব সময় তাৎক্ষণিক ইনফরমেশন দেয়া থাকে। অনেকেই অনেক রকম মন্তব্য করে থাকেন, মন্তব্য দিয়ে থাকেন। আমি বলবো যে শালীনতা বজায় রাখা একটি খুব কঠিন ব্যাপার, কিন্তু অত্যন্ত জরুরি ব্যাপার। সেদিকেও খেয়াল রাখবেন। যদি আপনি কাউকে হিংস্র বলেন কিন্তু আপনি নিজেই আচরণ করেন হিংস্রের মতো, তাহলে তার সাথে আর আপনার সাথে পার্থক্য রইল কোথায়? চলুন আর দেরি না করে পরিচয় করে দিই কারা আছেন আমার সাথে এবং কি হবে আলোচনায়। আমার সাথে আছেন মাহফুজ মিসবাহ, যিনি আসারের সেক্রেটারি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি ভালো আছেন। এবং প্রথমে বলেছিলাম যে আরেকজন আছেন যিনি যাকে অনেকে চেনেন, কিন্তু তিনি কোনো রাজনীতির সাথে জড়িত নন, তিনি কোনো সংগঠনের সাথে জড়িত নন, তিনি কোনো রাজনৈতিক মতাদর্শী নন, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর প্রতি রয়েছে যথেষ্ট সম্মান। সঙ্গীত করেন, লেখেন, অনেকেই চিনে থাকবেন। পাপি মনা, স্বাগত জানাচ্ছি আপনাকে। আশা করি আপনিও ভালো আছেন এবং আপনার কাছেও অনেক কিছু শুনব। তো চলুন আর দেরি না করে আমি চলে যাব মাহফুজ মিসবাহ আপনার কাছে। দুটি বিষয় আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, তারা বলছেন যে কোটা যে কোটার যে ব্যাপারটি ছিল সরকারের পক্ষ থেকে, যেটি 2018 সালে আসলে পরিবর্তন এসেছিল, তখনও বিক্ষোভ হয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বলছে ওকে ঠিক আছে, 7% রাখা হলো, 7% মধ্যে 5% যারা বাংলাদেশের ভেটারেন্স অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা থাকবেন, এবং 2% থাকবেন সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী, এবং 1% আমার মনে হয় 1% হচ্ছে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদেরকে দেওয়া হবে। এই রায়টি আপনি দেখেছেন কিনা আমি জানি না, শুনেছেন কতখানি সেটিও বলতে পারবো না এই মুহূর্তে। আমি আশা করছি আপনি জানেন এই যে রায়ের ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন। আসসালামু আলাইকুম টিভিএন এবং কৌশলী যারা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিষয়টা তো আমাদের কাছে নতুন নয়। 1972 সাল থেকে কোটা সিস্টেম যে একটা অতিরিক্ত বোঝা আমাদের স্টুডেন্টদের উপরে, আমাদের শিক্ষকদের উপরে, আমাদের জ্ঞানীদের উপরে চাপিয়ে রাখা হয়েছে বিভিন্ন বিষয়ে, যেমন ধরেন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার ফ্যামিলি বলে বা অন্যান্য যেভাবে অ্যাডভান্টেজ নেওয়ার যত কিছু আছে সবই নেওয়া হচ্ছে। 1972 থেকে তখন ছিল বোধহয় 30%, সেটা এখন দাঁড়িয়েছে 56%। এরপরে প্রাইম মিনিস্টার বোধহয় একবার স্থগিত করছেন। সুপ্রিম কোর্ট এখন যারা চালান, যারা যে রায় দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকের যে গন্ডগোল, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের মেইন এমপ্লয়ার হচ্ছে সরকার। এরপরে প্রাইভেট সেক্টরে যেসব জব এখন আছে সেই সব জব তো সবসময় ছিল, এখন ক্রমান্বয়ে বাড়তেছে, কিন্তু পিপল ওয়ান্টস, জনগণ চায় তার ছেলে মেয়েরা সরকারি চাকরি করে একটা সুন্দর পরিস্থিতি পরিবেশে থাকুক। ভালো ছেলে লেখাপড়ায় অনেক ভালো করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে বিসিএস পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে আসছে, কিন্তু চাকরি নেই। আমরা বহু সময় দেখে থাকি অনেক রিক্সাওয়ালা এমএ পাস, অনেক কেন হাজার হাজার দেখি। ইভেন দেশে তো খুব কম যাওয়া হয়, কিন্তু এখানে ফেসবুকে যা দেখি বাংলাদেশের সিচুয়েশন অত্যন্ত দুঃখজনক। তো সেটারই একটা কারণ, ছাত্ররা 52 আন্দোলন করে শেখ মুজিবকে মোটামুটি ডিফাইন করেছেন, 69 আন্দোলন করে দেশকে স্বাধীন করেছেন। তারপর অন্যান্য যেসব আন্দোলন, সেখানে প্রচুর সময় আমরা দেখেছি সরকার পরিবর্তন করেছে। এখন তাদের সবসময় এই ধরনের একটা আন্দোলন আসে, যে আন্দোলন সবসময় তারা করে থাকে এবং সারা পৃথিবীতে হয়ে থাকে। আপনারা কিছুদিন আগে আমেরিকাতেও দেখেছেন। এটা একেবারে কমন জিনিস, ছাত্রদেরকে কেউ বলে দিতে হয় না। ছাত্ররা যে জ্ঞান এবং গরিমা নিয়ে তারা লেখাপড়া করে, যতটুকু তারা শিখে, যতটুকু তারা দেখে, they can instantaneously analysis a situation better than the general public. তো সেজন্যই তারা উঠে পড়ে লাগে। একটা স্কুলের ছেলে মেয়ে যদি মিছিলে এসে থাকে, একটা ফার্স্ট ইয়ার কলেজের ছেলে যদি মিছিল করে থাকে, আপনাকে এই কথা বললে হবে না যে
অন্য দলগুলি তাদেরকে উস্কাই দিতেছে। এটা উস্কানের কোনো বিষয় নেই। রাস্তায় মানুষ ঘরের দরজা দাঁড়াইয়া পানি বিতরণ করতেছে, খিচুড়ি খাওয়াইতেছে, আর আপনি বলতেছেন যে পলিটিক্যাল পার্টিগুলি এগুলি করা হচ্ছে। মানে দিস ইজ শেম ইন দ্যাট রিগার্ড টু। এট দি সেম টাইম দেখেন আপনারা দেশকে এত উন্নতি করছেন, শুধু ডিজিটাল ডিজিটাল বলতেছেন, সবকিছু ডিজিটাল করে এখন কি করলেন, যেই মুহূর্তে দরকার হইলো তখন আপনারা ডিজিটাল কন্ট্রোল করে নিয়ে গেলেন। সমস্ত জনগণ 17 কোটি না কত কোটি বলেন আমি জানি না, সবাই এখন আমাদের সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় আছে। অথচ সারা পৃথিবী থেকে আমরা যে টাকা পাঠাই সেটাই আপনাদের একমাত্র মেইন ইনকাম বাংলাদেশ। তো এরপরে যদি আপনারা এইভাবেই দেশকে চালাইতে শুরু করেন, যেসব হওয়ার কথা তারই একটা অংশ এবারকার ছাত্র আমি বলে আপাতত। অসংখ্য ধন্যবাদ। আরও প্রশ্ন রয়ে গেছে, আমি কয়েকটি উক্তি এখান থেকে তুলে ধরবো। তাহমিনা ইসলাম বলেছেন যে দয়া করে সত্য বলবেন, আপনি আমাদের উপরে আস্থা রাখতে পারেন, সত্য বলবো, কারণ সত্য বলার জন্যই টিবিএনের জন্ম এবং সত্য সবসময় আমরা বলে থাকি, সত্যের পাশে থাকি। নূর বলছেন উই ওয়ান্ট জাস্টিস, উই অল ওয়ান্ট জাস্টিস, দেয়ার ইজ নো কোয়েশ্চেন, কোনো মানে এখানে কোনো বিরোধ নেই। সাদিয়া সুলতানা, দালাল এতদিন কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন? আপনি বাসায় বসে বিরিয়ানি খাচ্ছিলেন আর মজা নিচ্ছিলেন? আপনি কোনো আন্দোলনে যোগ দিয়েছেন? আমার আন্দোলনে যোগ দেওয়ার অভিজ্ঞতা আছে, সরকার বিরোধী অনেক আন্দোলনে। আপনার কি আছে? নাথিং। আমরা সরকারের চামচা নই, কোনো সময় ছিলাম না, কোনো সময় থাকবো না। আমরা জনগণের পক্ষে কথা বলি। একটা দেশ হুট করে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, কথা নেই, বার্তা নেই, কোনো নোটিশ নেই, এটা কোনো সভ্য জাতির পরিচয় নয়। আমরাও আপনার সাথে একমত এই ব্যাপারে এবং আশা করি আপনিও একমত হবেন। এই কথাগুলি যখন আপনারা বলে থাকেন তখন অত্যন্ত কষ্টের জিনিস হয়ে দাঁড়ায় আমাদের, কারণ আপনারা না জেনে বলছেন। আপনারা কখনো দেখাতে পারবেন না, বলতে পারবেন না যে আমরা সত্য কথা বলি না বা সত্যের অপলাপ করি। অন্য কেউ করতে পারেন। বাংলাদেশের চ্যানেলদের ব্যাপারে আমার কোনো আস্থা নেই, এই ব্যাপারে আমি আপনাদের সাথে একমত। আরও অনেক আছে এখানে, বেশ কিছু আমি দুই একটা কথা বলতে চাই। এমডি হামিম হাদায়াত উনি বলছেন উই ওয়ান্ট জাস্টিস, আগে বলেছি উই অল ওয়ান্ট জাস্টিস, অনেকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। নূর বলছেন স্টপ কিলিং স্টুডেন্টস, ইয়েস অ্যাবসলুটলি, স্টপ কিলিং স্টুডেন্টস। এই বাচ্চারা যারা মন্ত্রী মিনিস্টার আছেন, যারা দলের বাংলাদেশের সরকারি দলের বিভিন্ন নেতা আছেন, আপনার বাচ্চারা যদি যে বাইরে ডেমনস্ট্রেশন করতো, বিক্ষোভ করতো, আপনি কি করতেন? গুলি করে হত্যা করতেন তাদের? পুলিশ লেলিয়ে দিতেন? ছাত্রলীগ লেলিয়ে দিতেন? না, অবশ্যই না। তাহলে এখন কেমন করছেন? একটা 9 বছরের বাচ্চা, 16 বছরের বাচ্চারা গুলি করে মারা হচ্ছে, পুলিশের গাড়িতে নেওয়া হচ্ছে, তাকে ডেমনস্ট্রেশনদের দেখানো হচ্ছে। নির্মমতা এবং বর্বরতারও একটি সীমা থাকে। আপনার এই যে কাজগুলি হলো, এটি তো আমরা আশা করতে পারি পাকিস্তান হানাদার বাহিনীর কাছে 71-এর সময়। এখন কেন সেটা হচ্ছে? দেশে ন্যায় কথা বলা এবং দেশের পক্ষে কথা বলা যদি সেটা সরকারের বিরুদ্ধে যায়, তাহলে রাজাকার হয়ে যাবেন। আমরা এই বক্তব্য সমর্থন করি না। কাজেই আপনারা যারা বলছেন ঘুম ভাঙলো আপনাদের, না, আমাদের ঘুম অনেক আগেই ভেঙেছে, আমরা অনেক আগে থেকে কাজ করছি। আপনার হয়তো ঘুম ভাঙেনি, কাজে আপনি জানতেন না যে আমরা কাজ করে যাচ্ছি। আপনার হয়তো টোটাল কেবল সার্ভিস নেই, অথবা আপনি সবসময় ফ্রিতে ফেসবুকে দেখে থাকেন। সব কিছু ফ্রিতে পাওয়া যায় না। আমি দুঃখিত, আমার কথা শুনে যদি আপনাদের কষ্ট লাগে, আমি দুঃখিত। অনেক কিছু আছে, আমরা অনেক অনুষ্ঠান দিয়ে থাকি টিবিএনের হোম পেজে, ইউটিউবে, সেখানে থাকে, সেখান থেকে দেখে নেবেন। কিন্তু দয়া করে প্লিজ আমাদের ভুল বুঝবেন না, এইটুকু আমি বলবো। আমি চলে যাব পপিওনা, আপনার কাছে আমি আসবো। আপনি একজন সঙ্গীত শিল্পী, কোনো রাজনৈতিক অঙ্গ সংগঠনের সাথে তেমনভাবে জড়িতও নন, কখনো ছিলেনও না। সাধারণ মানুষের পক্ষে কথা বলে থাকেন এবং একজন অতি সাধারণ মানুষ। আপনি সঙ্গীত চর্চা করেন, আমরা কিছুটা হলেও দেখব কিছুক্ষণ পরে। একটি আমার সাথে শেয়ার করেছেন, সেটি এই যে ঘটনাটি বাংলাদেশে ঘটছে এখন, এটি সম্বন্ধে আপনার ইনিশিয়াল বক্তব্যটি শুনতে চাই। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, সেই মানুষগুলির পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত জাতির। যারা এই ধিক্কারজনক কাজগুলো করছে, তাদের অবশ্যই এর জন্য শাস্তি হওয়া উচিত।
জি ধন্যবাদ, আমি আসছি, আমরা আরও একটু শুনবো। আমি জানি আপনার ইমোশনটাকে আমি ফিল করতে পারছি, আমার মনে হয় দর্শক যারা আছেন সেটি তারা জানছেন। মিজানুর রহমান বলছেন দেশে নেট নেই, তবে লাইভ কিভাবে করছেন আপনার হয়তো জানা থাকা উচিত, অথবা হয়তো আপনি জানেন না, কিন্তু জেনে নিন এখন। এটি TVN24 নিউ ইয়র্ক থেকে পরিচালিত হয়ে থাকে। আমাদের একটি ব্যুরো অফিস আছে বাংলাদেশে, এবং সঙ্গত কারণে সেটির সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন এখন আমরা, এবং এটির জন্য আমরা দায়ী নই, এটির জন্য সরকার দায়ী। একটি দেশ এভাবে চলতে পারে না। আর কতবার এই কথাটি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। শাহেদ মেহেদি শাহেদ TVN ভুয়া না, আপনি ভুয়া, বিকজ আপনি না জেনে কথা বলছেন। এর চেয়ে বড় ভুয়া কেউ হতে পারে না। বালির মরুভূমির মধ্যে উট পাখির মতো মাথা গুজে রাখলে বালুর মধ্যে পৃথিবী অন্ধকার হয়ে যায় না। আপনি, আমার আশা হবে আপনি জেগে উঠবেন, আপনি জাগুন। আপনার মতো যারা আছেন প্লিজ জাগুন, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবেন না, আর বাসায় বসে বিরিয়ানি খেয়ে আজে বাজে আবল তাবল প্রলাপ করবেন না। দুঃখিত, আমার কথা অ্যাগেন আই এম সরি, বাট এই কথাগুলো বলা খুব প্রয়োজন। এনিওয়ে, মাফ মিসবা, আমি আপনার কাছে চলে যাব। আপনি হাসছিলেন, কেন হাসছিলেন সেটি জানাবেন একটু। আপনি লেবার সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত যুগের পর যুগ ধরে। এমন পরিস্থিতির মুখে আপনি অনেকবারই পড়েছেন যখন আপনাদেরকে ভুল বোঝা হয়ে থাকে, যেরকম এখন অনেকেই ভুল বুঝছেন আমাদেরকে। আমি সেটা ডিফেন্ড করছি না, মানে করার প্রয়োজন মনে করি না আমি, ওকে। কিন্তু জনগণের জন্যে সাংবাদিক হিসাবে, সংবাদ মাধ্যম হিসাবে আমাদের কাজটি হচ্ছে নিরপেক্ষভাবে কাজ করা, যাতে আমরা সঠিক নির্ভুল তথ্য সবার কাছে নিয়ে আসতে পারি, এবং সবাই যাতে আসলটি বা সত্যটি জানতে পারেন। আপনারা যে কাজটি করেন এটা অনেক সময়, আমাদের কাজটি অনেক সময় অনেকে বলে থাকেন থ্যাঙ্কলেস জব, দের ইজ নো থ্যাংক ইউ আফটার ডুইং দ্য জব। আপনি লেবার সংগঠনের সক্রিয় একজন নায়ক, আমি বলবো পরিশ্রমী। আপনারাও কিন্তু এরকম অপবাদের সম্মুখীন হন, সেটি সম্বন্ধে একটু শুনবো আপনার কাছে। কিন্তু তার চেয়েও বড় কথা যে এই যে এখন সরকার, সুপ্রিম কোর্ট মেনে নিল যে কোটা পরিস্থিতি ঠিক আছে, বহাল পরিবর্তন হলো, যেটি তারা প্রপোজ করেছিলেন প্রস্তাবিত, সেটি বাতিল করা হলো বা শোনা হবে না। এটিতে কি কোনো লাভ হবে? ছাত্ররা কি বাসায় ফিরে যাবেন, না তাদের দাবিতে অনড় থাকবেন? কারণ তারা এখনও বলছেন সরকার, স্পেশালি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া উচিত। আপনি কি মনে করেন? প্রাইম মিনিস্টার ক্ষমা চাইবেন কি চাইবেন না সিদ্ধান্ত উনি নেবেন, কিন্তু উনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে ব্যর্থ হন, উনার এগেনস্টে যাবে, আসবে না, আমাদেরকে যে যাই মনে করুক, কি বললো আমাদেরকে নিয়ে, এটা আমার কিছু যায় আসে না। যেটা ইম্পর্টেন্ট, একটা দেশ উনাকে প্রাইম মিনিস্টার হিসেবে যেভাবে হোক, যে প্রকারে হোক উনি আসেন এতদিন যাবৎ, এরা সবাই ওনার ছেলে মেয়ে, দেশ জাতি, এখন উনি জাতির মাতা। এখন উনি যদি শিশুদেরকে টলারেট করতে না পারেন, আর ওনার যেসব সাপোর্টার আছে তারা যদি এইভাবে ইসরায়েলের মতো হইয়া বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে এইভাবে পিটাবেন, গুলি করতে কোনো চিন্তা করবেন না কাকে কিভাবে গুলি করা হচ্ছে, তারপরে যদি মনে করেন যে কোথাও আগুন লাগলো, আগুন তো লাগছে পরে, প্রথম দিকে যদি এটাকে কন্ট্রোল করা হইতো। আমি মেয়েদের আর্তনাদ শুনেছি, দেখি নাই, অন্ধকার রাতে তাদের চিৎকার শুনেছি, বুঝতে পারি নাই কি হচ্ছে। এটা আমার কথা বলছি, সারা পৃথিবী ব্যাপী যেখানে বাংলাদেশিরা আছেন সেখান থেকেই খবর পাচ্ছি যে সবাই অনুতপ্ত, ব্যথিত এবং সোচ্চার। সারা আমেরিকাতে সমস্ত শহরগুলিতে দিনের পর দিন মিছিল চলছে। পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলগুলিতে, যে দেশে ওই দেশে যে আমাদের লোক ছিল আমি সেটাও জানতাম না এক সময়, মিছিল হচ্ছে। এখন এগুলি আমার জন্য শিক্ষার বিষয় নয়, এগুলি আমাদের যারা ক্ষমতায় আছেন তাদের জন্য শিক্ষার বিষয়। তিনারা দেখতে হবে যে কোথা থেকে কি হচ্ছে। খালি এইটা বললে হবে না রাজাকাররা হঠাৎ করে তেলে বেগুনে জ্বলে উঠছে, কিংবা বিরোধী যেসব দলগুলি আছে, আমি সেটাও পুরো নাম জানি না, বাট বিরোধী দলেরা তো আপনার বিরুদ্ধে থাকবেই। কিন্তু পরিস্থিতি কেন এই পর্যায়ে আসবে? আপনি একজন বিজ্ঞ, বহুদিন যাবৎ দেশ শাসন করছেন, সেটার জন্য আমি বলছি আপনার লোকদেরকে ঠিক করেন। আপনার বাসার কি জানি বলছিলেন, চাকর না জানি কি জানি,
তার 400 কোটি টাকার মালিক। এটা যে আপনি বলেন যত সুন্দরই শোনা যাক, কিন্তু এখানে আপনার যে ফেলিউর আছে এতে কোনো সন্দেহ আমাদের মতো লোকদের নাই। এই যে বিষয়টা, ছাত্রদের এই আন্দোলনকে অন্যভাবে ডিফাইন করবেন না, এটাকে সুন্দরভাবে ডিফাইন করেন। 52 মতো করে ডিফাইন করেন, 69 এর মতো করে ডিফাইন করেন। 69 যদি না হইতো আপনার বাবা দেশ স্বাধীন করতে পারতেন না, মুক্তিযোদ্ধারা হইতেন না, আপনার প্রাইম মিনিস্টার থাকতেন না। সুতরাং ছাত্ররাই বাংলাদেশ কেন, সারা পৃথিবীর যত বৃহত্তর আন্দোলনগুলি আছে ছাত্রদের মাধ্যমে এটা শুরু হয়েছে। জি, ধন্যবাদ। এটাকে সম্মান করতে হবে, মূল্য দিতে হবে। জি, ধন্যবাদ। আমি আসছি। দর্শক, আপনারা যাবেন না কোথাও, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। আসবো বিরতির পর, থাকবেন আমাদের সাথে। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, এবং আপনারা সবাই দেখছেন টিভিএন স্পেশাল। বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম বেশ কিছু প্রসঙ্গ রয়ে গেছে, সেটি থাকবে। দু একটি উক্তি তুলে ধরতে চাই। চন্দ্রনাথ পাল উনি বলছেন যে আমরা জনগণের পক্ষে, আমরাও জনগণের পক্ষে, এবং সবসময় সেটাই হওয়া উচিত। এবং ধন্যবাদ জানিয়েছেন, আপনাকেও ধন্যবাদ। তাহমিদা ইসলাম বলেছেন থ্যাংক ইউ হাবিব ভাই, আপনাকেও ইউ আর ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন পাপি মনা আপনার সাথে কথা বলবো, কিন্তু কথা বলার আগে আপনি অনেক কিছুতে জড়িত, সঙ্গীত নিয়ে, ফ্যাশন নিয়ে অনেক কিছু করেন, নিজে নিজে গান লেখেন, অনেকে সেটি শোনে, অনেকে সেটি শোনে না, অনেকে জানেও না। আমরা ছোট্ট একটি অংশ দেখবো আপনার গানের,
তারপর আপনার কাছ থেকে কিছু শুনবো এবং আপনি সম্প্রতি যে গানটি নিজে লিখেছেন গণতন্ত্র নিয়ে, আমি মনে করি আজকের এই সময়টিতে অত্যন্ত দরকার এরকম একটা কিছু শোনার, সেটি আমরা শুনবো আপনার কাছে। কি বলেন? চলুন তাহলে আপনার ছোট্ট সেই অংশটি দেখে নিই। চলুন দর্শক, পাপি মনার পরিবেশন করা ছোট্ট একটি অংশ দেখে নিব আমরা। No standing anytime. No standing anytime. Doing this every day. This is our true life story. No standing anytime. No standing anytime. No standing anytime. No standing anytime. No standing. নো স্ট্যান্ডিং এনি টাইম। অন্য কোনো সময় হলে বলতাম এটি এখন শুনতে চাবো, কিন্তু আমি গণতন্ত্রের গানটি আপনার কাছে শুনতে চাবো। এই গানটার সাথে আমাদের বাংলাদেশের অনেক ছাত্ররা জড়িত আছেন। এই গানটার পেছনে তাদের অনেকেরই অবদান আছে। গণতন্ত্র 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 আজ রাজতন্ত্রের দিকে শিকার ওরা জনতা, ওরা সাধারণ বোঝে না বোঝে না মানবাধিকার হচ্ছে লঙ্ঘিত। তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ নাই। গণতন্ত্র 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 দুর্বিষহ জীবন গড়া আমার কি স্বাধীনতা, দুর্বিষহ জীবন রাখা আমার কি আকুলতা। আমার আশা ছিল, আমার আশা আছে, আমি ভালোবাসি বাংলাদেশ। গণতন্ত্র 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 কোটা বিরোধী আন্দোলন চলছে। শুধু কোটা বিরোধী না, আগামীকালকে আরেকটা বিষয় দাঁড়াবে, আবার জাতি এরকম মারামারিতে লিপ্ত হবে, আবার পুলিশ গুলি করবে, আবার কেউ কেউ বলে উঠবে এটা ঠিক হয়নি এটা ঠিক হয়েছে। এই আলোচনা সমালোচনা চলতে থাকবে। আমি চাই এই গানে গানে এখনই আমাদের বাংলাদেশের আইনের আরো অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলোকে এখনই নাড়া দেওয়ার সময়, এখনই সংস্কারের সময়, এখনই দাবি উঠেছে সময়ের, এখনই ছাত্র সব রাস্তায় নেমে গেছে। জাতিকে এই সুযোগেই আমরা ঠিক করে দিব। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি জানি ইমোশন হাই এবং তাই হওয়া স্বাভাবিক। আপনার একটি ছোট্ট একটি কথা আমি শুনেছি, আপনি যদি আমাদেরকে একটু বলুন যে আপনি একটি প্রতিযোগিতায় আছেন, বিশ্বের অনেক নাম করা শিল্পী সেখান থেকে উঠে এসেছেন এবং সেখানে আপনি এখন 1 নম্বর পজিশনে আছেন বলে আমি জানি, 1 নম্বর অবস্থানে আছেন। আমাদেরকে একটু সেই সম্বন্ধে একটু যদি আমাদেরকে দর্শক যারা দেখছেন এবং তাদের প্রতি যদি কোনো আহ্বান থাকে সেটিও আপনি জানান। এই ভোটিংটা শুরু হয়েছে জুলাই থেকে। এটা কি? এটা আসলে এখানকার আমেরিকার যে লোকাল
আর্টিস্ট যারা অরিজিনাল আর্টিস্ট, যারা গান লিখতে পারে, সুর করতে পারে, ক্রিয়েটিভ যারা, তাদেরকে নিয়ে এই প্রতিযোগিতাটা অলরেডি আমি টপ 15-এ, আমি নেক্সট উইকে টপ 10-এ যাওয়ার স্বপ্ন দেখছি। আর এটার ভোটিং শুরু হয়েছে জুলাইতে, শেষ হবে সেপ্টেম্বরের 5 তারিখে। কোটা আন্দোলনের শুরুর আগে থেকে ভোট শুরু হওয়ার কারণে বাংলাদেশ থেকে আমি প্রচুর ভোট পেয়েছি, যার কারণে এখন আমি একে অবস্থান করছি। আমি যদি এইবার ভোটে জিতি, আমি বাংলাদেশের জন্য অবশ্যই একটা মানে সুখকর জিনিস, এমনকি একটা ইতিহাস সৃষ্টি করার মতো একটা বিষয় আমি করার চেষ্টা করে যাচ্ছি। আমাকে যদি আপনারা সবাই আমাকে ভোট দিয়ে, এটা ফেসবুকের মাধ্যমে লগ ইন করে ভোট দিতে হয়। আচ্ছা, সেটা সবারই ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফ্রি ভোট দেওয়া যায়। তারা কিভাবে কোথায় যাবেন, কিভাবে ভোট দেবেন? এটা দুইটা ওয়ে আছে। এটা স্ক্যান করে বার পাওয়া যায়, সেখানে আসলে যারা বার স্ক্যান করবে, না প্রথমে তো ফেসবুক কি সার্চ করবেন তারা এটা পেতে হলে? ফেসবুকে পাপিমনা, PAPIMONA লিখে আমার ওয়ালে গেলেই ওইখানে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই উনি ভোটের অপশন আছে, ওইখানে গেলে ফ্রি ভোট দিলে ফেসবুক থেকে লগ ইন করে প্রতিদিন একটা করে ফ্রি ভোট দিতে পারবে, পৃথিবীর সবাই দিতে পারবে। ওকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আমি দর্শক, আপনারা যারা দেখছেন, আপনারা শুনলেন পাপিমনার কথা, সত্যিকারের একজন সঙ্গীত প্রেমী। আমি আশা করব আপনারা তাকে ভোট দেবেন। তিনি এই মুহূর্তে 10-এর ভেতরে চলে আছেন বলে আমার ধারণা। অনুষ্ঠানটি শেষ করবো, তার আগে দু একটি কথা তুলে ধরতে হবে, দু একটি বক্তব্য। কাজী আলতাফ হোসেন বলেছেন, হু উইল টেক রেসপন্সিবিলিটি ফর সো মেনি ডেথস? এটি একটি অনেক বড় প্রশ্ন, কাউকে না কাউকে তো নিতে হবে। 130 জন যদি সত্যি 130 জনের মৃত্যুর খবর আমরা এ পর্যন্ত জানি, কেন? এই প্রশ্নের উত্তর যেমন জানা দরকার, কে দায়ী তাও জানা দরকার। আমি আপনার সাথে একমত। প্রিন্স তুহিন বলেছেন, ভাই আমরা প্রবাসী, আমরা কি অপরাধ করেছি? আমরা ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারছি না, এটাই কি সোনার বাংলা? এটি একটি $1 মিলিয়ন প্রশ্ন আপনি যেটা করেছেন। বলা নেই কওয়া নেই, সারা দেশের সাথে বিশ্বের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া। আপনারা যারা আছেন এখন, আওয়ামী লীগ সরকার, তারা অন্যদেরকে, বিএনপি বা তারও আগে যারা ছিলেন তাদেরকে বলতেন, তখন ইন্টারনেট ছিল না, যে দেশের সাথে ঢাকার সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। রেডিও ছাড়া কোনো মাধ্যম থাকতো না, সেটিও তাদের নিয়ন্ত্রণে ছিল। এখন ডিজিটাল যুগে আপনারা বাংলাদেশকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিয়েছেন। এটাও কি মেনে নেওয়া যায়? যায় না। আমি পাপিমনা আপনার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমিও চাচ্ছি খুব শীঘ্রই আমাদের বাংলাদেশের এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসুক। আর সত্যি এরকম বাজে পরিস্থিতি থেকে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব, যত ভালোভাবে বেরোনো যায়, আমরা যারাই যেখানে যেই টক শোতে কথা বলছি, যেখানে যাই বলছি, দেশের আমাদের এখন যে এই যে আমাদের যে ছাত্র সমাজ, তারা অবশ্যই এখনকার আমাদের উজ্জ্বল ভবিষ্যতের হাতে আমরা একবার তাদের কথা শুনেই দেখি, তারা যেটা চাচ্ছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রদের কথা। মাফ মিজু, আপনার কাছে আমি শুনবো, ছোট্ট করে আপনি যদি কিছু বলতে চান অনুষ্ঠানের একেবারে শেষে। আপনি একটু আনমিউট করে নেন প্লিজ। না, আমরা তো যাবতীয় আলোচনা করতেছি, এখন বিষয়বস্তু যদি আমরা আবার সংক্ষিপ্তভাবে বলে দিতে চাই, সেটা হচ্ছে এই যে প্রশ্ন করা হয়েছে আমাদের শ্রোতা মণ্ডলীর পক্ষ থেকে যে 130 জন মারা গেছে, কে দায়ী? উনি হয়তো এটাও বলতে চান যে হাজার হাজার মেয়ে যে ধর্ষিত হয়েছে, কে দায়ী? দায়িত্ব সরকার, কারণ সরকারকে দায় নিতে হবে। আর যদি সরকার ক্ষমতায় না থাকে, তাইলে আমরা তখন চিন্তা করব ব্যক্তিগতভাবে কাকে কোথায় দাবি করা যায়। আসলে যারা সরকার আছেন, আমরা আশা করি সরকারের বিহিত ব্যবস্থা নেবেন, এবং আন্দোলন থামবে কি থামবে না এটা নির্ভর করবে ছাত্রদের পক্ষ থেকে। যদি তারা মনে করে যে উই হ্যাভ এনাফ রিজন হোয়াই উই কেম, যে কারণে আমরা নামছি, সেটার সমাধান হয়েছে, এটাও তো আলোচনার মাধ্যমে হওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। খুব দ্রুত আমি বলতে চাচ্ছিলাম, এটার জন্য যারা দায়ী তাদেরকে আমরা অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি, তাদেরকে শাস্তি দিতে হবে। তাদেরকে শনাক্ত করা কঠিন কোনো ব্যাপার না, তাদেরকে শাস্তি দিতে হবে। এমনকি যাদের এই যে যাদের পরিবার অনেক ভালো ভালো তাজা প্রাণ হারাচ্ছেন, অনেকগুলো লিস্ট আরো অনেক মানুষের আসবে, এইগুলোর সবার পরিবারের দায়ভার নিতে হবে সরকারকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে আছি, আমাদের বিদায় নিতে হচ্ছে। কিন্তু একটি কথা না বললেই নয়, বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিন্তু একটি গৌরবোজ্জ্বল অধ্যায় আছে।
সেটি ভাষা আন্দোলনের কথা বলুন, সেটি 69-এর গণসংযোগ অসহযোগ আন্দোলনের কথাই বলুন, অথবা 90-এর দশকে এরশাদ সরকারের পতনের এর সাথে সরাসরি জড়িত। কাজেই স্টুডেন্ট অভ্যুত্থান কিন্তু সহজ কথা নয়। এই যে অভ্যুত্থান কোটা বিরোধী হলেও এটি অনেক দিন ধরেই মানুষের মনে ছিল। প্রহসনের নির্বাচন, অর্থের পাচার এবং একের পর এক গুম এবং হত্যাকাণ্ড, আইন বহির্ভূত হত্যাকাণ্ড মানুষের মনে অনেক দিন থেকেই ক্ষোভ জ্বলছিল। তারই বহিঃপ্রকাশ বলে অনেকে মনে করে থাকেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 10টায় দেখা হবে 7 দিনের বিশ্বে। সেখানে আরও আলোচনা হবে। থাকবেন আমাদের সাথে। শুভরাত্রি।